আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলকে বড় সমস্যায় ফেলেছে হামাস। প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে একের পর এক কূটকৌশলে ব্যস্ত, তখন এক মার্কিন ইসরায়েলি বন্দী এবং 4 মার্কিন ইসরায়েলি লাশ ফেরত দিতে রাজি হয়েছে হামাস। হামাস ও মার্কিন কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ নিয়ে তেল আবিব যখন উদ্বিগ্ন, তখন হামাসের এই সিদ্ধান্তের পর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের তরফ থেকে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে পদার্পণ নিয়ে আরও চাপে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। হামাস চাচ্ছে যে কোনোভাবে দ্বিতীয় ধাপে প্রবেশ করতে, যার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটবে এবং গাজার পুনর্গঠন ত্বরান্বিত হবে। নেতানিয়াহু চাচ্ছেন যুদ্ধকে যে কোনোভাবে প্রলম্বিত করতে, যাতে তিনি নির্বাচন এড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেন। আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক একজন ইসরায়েলি আমেরিকান পণবন্দী এবং অপর 4 বন্দীর মরদেহ হস্তান্তর করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে। কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আবারও শুরু হওয়ার পর এই প্রস্তুতি ঘোষণা করল হামাস। হামাস শুক্রবার এক বিবৃতিতে বলেছে, গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আবারও শুরু করার জন্য ভ্রাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করেছেন হামাসের নেতারা। এর জবাবে ইহুদিবাদী সেনা ইদান আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। আলেকজান্ডারের মার্কিন নাগরিকত্ব রয়েছে। এছাড়া আরও 4 দ্বৈত নাগরিকের লাশ ফেরত দিতে সম্মত হয়েছে হামাস। সংগঠনটির শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আল নৌনু নিশ্চিত করেছেন, ওই 5 জনই ইসরায়েলি আমেরিকান নাগরিক। হামাস একই সঙ্গে দৃঢ়ভাবে নিজেদের এই সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়েছে যে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতিতে তারা তখনই সম্মত হবেন যখন তা স্থায়ীভাবে গাজার উপর চাপিয়ে দেওয়া গণহত্যা যুদ্ধের সমাপ্তি ঘটাবে। গাজায় 42 দিনব্যাপী প্রথম দফা যুদ্ধবিরতির সময় 33 ইসরায়েলি ও 5 থাই বন্দীকে মুক্তি দেওয়ার পর অন্তত 2000 ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পেয়েছেন। প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার পরও দ্বিতীয় মেয়াদের আলোচনা এখনও শক্তপোক্তভাবে শুরু হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্য ঘোষণা দিয়েছেন, গাজা থেকে সব পণবন্দীকে মুক্ত করার পর তিনি আবারও গাজায় গণহত্যা শুরু করবেন এবং হামাসকে ধ্বংস না করে থামবেন না। কিন্তু হামাস সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে সম্মত না হলে নিজের আর একজন পণবন্দীকেও ফেরত পাবে না ইসরায়েল। এদিকে গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিনিময়ে হামাসকে নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। শর্ত অনুযায়ী হামাসকে মার্কিন জিম্মি ইদান আলেকজান্ডার সহ 11 জন জীবিত বন্দী এবং 16 জনের মরদেহ ফেরত দিতে হবে। এর বিনিময়ে ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 110 জন এবং গাজা যুদ্ধের সময় গ্রেপ্তার হওয়া 1100 ফিলিস্তিনিকে মুক্তি দিতে ইচ্ছুক। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনা শুরু হলে একজন আমেরিকান ইসরায়েলি দ্বৈত নাগরিকের মুক্তি এবং 4 দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দেওয়ার যে প্রস্তাব দিয়েছে হামাস, তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ইরানকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে কারচুপি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছে। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ গত 2রা মার্চ শেষ হওয়ার পর থেকে ইসরায়েল গাজার সীমান্ত বন্ধ করে দিয়েছে, সব মানবিক সাহায্য প্রবেশ নিষিদ্ধ করেছে এবং উপত্যকার একমাত্র পানি লবণমুক্তকরণ প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। ইসরায়েল বলছে, তারা যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ আরও 42 দিন বাড়াতে চান। তবে হামাস বলেছে, তারা কেবল দ্বিতীয় ধাপের অধীনে বন্দীদের মুক্তি পুনরায় শুরু করবেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামিক জিহাদ আন্দোলনের নেতারা কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। বৈঠকে হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দরবিশ এবং ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই সংগঠনের নেতারা বৃহস্পতিবার দোহায় বৈঠক করেন বলে হামাস এক বিবৃতিতে জানিয়েছে। বৈঠকে দুই প্রতিরোধ সংগঠনের নেতারা ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজাবাসীর অবিচল অবস্থান এবং তাদের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ইহুদিবাদী আগ্রাসনের শহীদ যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা। বৈঠকে গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের অগ্রগতি, দখলদার বাহিনীর হাতে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গত 2 দিন ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ব্যাপারে আবারও শুরু হওয়া আলোচনা নিয়ে প্রতিরোধ নেতারা মতবিনিময় করেন। তারা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চলমান পাশবিকতার তীব্র নিন্দা জানান।
গাজা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের স্থানান্তর করতে পূর্ব আফ্রিকার 3টি দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তার বরাতে শুক্রবার এই খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব নিয়ে সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে সুদান এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে। আর সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের দাবি, তাদের সঙ্গে ফিলিস্তিন বিষয়ক কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগই করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, হামাস যখন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে অনড় অবস্থানে রয়েছে, তখন ফিলিস্তিনের স্থানান্তর নিয়ে এই তথ্য হামাসের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। কারণ এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা পরিষ্কার করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। হামাসও বলেছে, গাজাবাসীকে জোর করে অন্যত্র স্থানান্তর করার পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবেন না তারা। রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল আকসা মসজিদে ৮০,০০০ মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদে নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েল। তারপরও সেখানে শুক্রবার নামাজ পড়তে ৮০,০০০ মানুষ জড়ো হয়েছিল। মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ জানিয়েছে এই তথ্য। আল জাজিরা জানায়, আল আকসায় যারা নামাজ পড়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিম তীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য প্রতিবন্ধকতা তৈরি করে ইসরায়েলি পুলিশ। এ কারণে পশ্চিম তীরে বিপুল মুসল্লি জুমায় অংশ নিতে পারেননি। শুধুমাত্র ৫৫ বছরের বেশি পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া সবাইকে ইসরায়েলের কাছ থেকে আগে থেকে পাস সংগ্রহ করতে হয়। এই প্রতিবন্ধকতা তৈরির ঘটনায় নিন্দা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, পবিত্র মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের এমন নিষ্ঠুর পদক্ষেপকে ধর্মযুদ্ধ হিসেবে দেখছেন তারা। এতে আরও বলা হয়, টানা দ্বিতীয় বছরের মতো আল আকসায় নামাজি মুসল্লিদের নিষেধাজ্ঞা মুসলিম রীতিনীতির উপর একটি পদ্ধতিগত আক্রমণ এবং জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোকে ইহুদীকরণের প্রচেষ্টার অংশ। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিক্ষার্থী খলিল মাহমুদকে আটকের বিরুদ্ধে ট্রাম্প টাওয়ারের লবিতে বিক্ষোভ করেছেন মার্কিন ইহুদিরা। বৃহস্পতিবার মার্কিন ইহুদিদের জিউস ভয়েস ফর পিস নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ৯৮ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পরনে থাকা লাল টি শার্টে লেখা ছিল, ইহুদিরা বলছে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন। তাদের হাতে ছিল ব্যানার আর তারা এখনই খলিল মাহমুদকে মুক্তি দিন, এই বলে স্লোগান দিচ্ছিলেন তারা। গাজা যুদ্ধের সময় নিউ ইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন খলিল। খলিলকে আটকের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদের মধ্যে অভিনেতা ডেবরা উইঙ্গারও আছেন, যদিও তাকে আটক করা হয়নি। তিনি বলেন, ইহুদিদের নিরাপত্তায় ট্রাম্প প্রশাসনের কোনো আগ্রহ নেই। আমি অধিকারের পক্ষে দাঁড়িয়েছি, আমি খলিলের পক্ষে দাঁড়িয়েছি। এদিকে গত বসন্তে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া আরও একজনকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিনে পশ্চিম তীরের বাসিন্দা লেকা কোর্দিয়াকে নিউ জার্সি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন। ওই বৈঠকের মাধ্যমে ইউক্রেনের স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আশা তৈরি হয়েছে। বৈঠকে ট্রাম্পের কাছে পৌঁছানোর জন্য পুতিনের পক্ষ থেকে একটি বার্তা হস্তান্তর করা হয়। সেই সঙ্গে সৌদি আরবের সম্প্রতি মার্কিন ইউক্রেন বৈঠকের বিস্তারিত বিবরণ তুলে ধরে ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা পুতিনের হাতে তুলে দেওয়া হয়। মূলত সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ বিবৃতি সম্পর্কে মস্কোকে অবহিত করতে উইটকফ রাশিয়া সফর করেন। ওই যৌথ বিবৃতিতে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইউক্রেন। এর বিনিময়ে কিয়েভকে আবারও সামরিক ও গোয়েন্দা তথ্য সরবরাহ করতে রাজি হয় ওয়াশিংটন। সাবেক প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে প্রদত্ত ওই সহায়তা ট্রাম্প ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু ইউক্রেন এবার ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কারণে আবারও তা চালু করলেন ট্রাম্প। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পুতিনের প্রতিক্রিয়ায় কিছুটা আশা সঞ্চার হয়েছে। এই নিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, আশাবাদী হওয়ার কিছু কারণ আছে, তবে পুতিন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এবং এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলতে চান। তিনি বলেন, শান্তি চুক্তি দীর্ঘমেয়াদে কার্যকর হতে হবে এবং এর মধ্যে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার নিশ্চয়তা থাকতে হবে। প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই আলোচনার প্রশংসা করেছেন। যুদ্ধবিরতির জন্য যখন জোরদার আলোচনা চলছে তখন পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের সেনারা হয় কুরস্কে আত্মসমর্পণ করবে, না হয় মারা পড়বেন। রাশিয়ার কুরস্কে হাজার হাজার ইউক্রেনীয় সেনার জীবন বাঁচানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ জানানোর পর এই অবস্থান ব্যক্ত করলেন পুতিন।
টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল, তবে যারা আত্মসমর্পণ করবেন শুধু তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলার যে হুমকি দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, এটি উত্তরপ্রদেশ নয়, এটি পশ্চিমবঙ্গ, এখানে সব ধর্মের সমান অধিকার। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করবে বিজেপি। তার ভাষায়, তাদের তো হারাবই, আর বিজেপি ক্ষমতায় আসবে, তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। শুভেন্দুর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দাবি করেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে আগের চেয়ে বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো রাজ্যে ক্ষমতায় ফিরবে। এদিকে তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিধায়ক হিসেবে মেয়াদ মাত্র 1 বছর, তারপর রাস্তায় ঘুরে বেড়াবে। কল্যাণ আরও বলেন, শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে, না হলে এতদিন ওর জেলখানাতে থাকার কথা ছিল, জেলখানাতেই থাকতো। এভাবে কখনো নেতা হওয়া যায় না। যে প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই হয় নেতা। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সবশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল বিশাল জয় পায়। আগের তুলনায় বেশি ভোট পেলেও ক্ষমতায় যাওয়ার জন্য যে আসন সংখ্যা দরকার তার ধারে কাছেও যেতে পারেনি মোদির দল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।